আজ সুপ্রিম কোর্টে ফের এসআইআর শুনানি। বাংলার এসআইআর মামলার শুনানি শীর্ষ আদালতে। এসআইআর প্রক্রিয়ায় কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ। 9 ফেব্রুয়ারি মমতা সওয়ালেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়। মাইক্রো অবজারভারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এসআইআর শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত ইআরও ও এইআরওদের। মমতার করা মামলায় 9 ফেব্রুয়ারি নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ প্রধান বিচারপতির বেঞ্চে 31 নম্বরে এই মামলা। গত 9 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালেই মান্যতা সুপ্রিম কোর্টের। রাজ্যের অফিসারদেরই মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হবে। নামবাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার আজ কি? শীর্ষ আদালতে নজর বাংলা সহ গোটা দেশের। ERO has no power now. They have superseded all the power from DO, ERO, BLRO. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office through AI. Sir, earlier 58 lakhs are being deleted. Even they were not allowed to file Form 6. There are so many people are alive, and now they are being declared by that their death. এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা। 4 ফেব্রুয়ারি তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেন, প্রশ্ন তোলেন মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে। মমতার করা মামলার ফের শুনানি হয়। সেখানেই প্রধান বিচারপতির বেঞ্চ বলে, গত 4 ফেব্রুয়ারি আইনজীবীদের সঙ্গে কোর্টে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মাইক্রো অবজারভারদের বিষয়ে আপত্তি জানানো হয়। কমিশন জানায়, বারবার অনুরোধ করলেও রাজ্য সরকার উপযুক্ত কর্মী নিয়োগ করেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন পর্যাপ্ত কর্মী দেবেন। 7 ফেব্রুয়ারি 8,505 জন গ্রুপ বি অফিসারের নাম দেয় রাজ্য সরকার। এরপরেই শীর্ষ আদালত নির্দেশ দেয়, রাজ্যকে 8,505 জন অফিসারের তালিকা দিতে হবে। রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হিসেবে কাজ করবেন। কম সময়ের মধ্যে তাদের প্রশিক্ষণ শেষ করতে হবে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। ইআরও ও এইআরওদের কাজে তারা শুধু সাহায্য করবেন। শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও এবং এইআরও। এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কী হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন অনলি উইল বি টেকেন বাই দি ইআরও, নট বাই এনি আদার পার্সন। নিউজ 18 বাংলা। ভোটার কার্ডে আধার কার্ডের নাম বিজয় কৃষ্ণ বেড়া। এসআইআর ফর্মে সেই নাম বদল। পাঁশকুড়ার বিজয় কৃষ্ণ বেড়া হয়ে গিয়েছেন শেখ রাজেশ আলী। আর এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির কারণেই এই ভোগান্তি। ইনি বিজয় কৃষ্ণ বেরা। বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইসোরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এসআইআর হিয়ারিং এ ডাক পড়ার পর থেকেই তিনি চিন্তায়, কারণ তার নামটাই যে বদলে গেছে। বিজয় কৃষ্ণের দাবি 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে। ভোটার কার্ড, আধার কার্ডেও নাম বিজয় কৃষ্ণ বেরা। কিন্তু এসআইআর ফর্ম হাতে পাওয়ার পর নামের ভুল ধরা পড়ে। অভিযোগ, বিজয় কৃষ্ণ বেরার নাম এসআইআর ফর্মে লেখা হয়েছে শেখ রাজেশ আলী। বিজয় কৃষ্ণের দাবি, এর জেরে তাকে শুনানিতেও যেতে হয়। এই ভোগান্তির জন্য তিনি কমিশনের দিকে আঙুল তুলেছেন। তার দাবি, কমিশনের ভুলেই এভাবে তার নাম বদল। সমস্যা হচ্ছে, আমার এই যে নতুন লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই 2 বার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি। বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002 এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে,
তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ দেয়, তারপর সেই তখন একটা মানে ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশন করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেড়া অ্যাকচুয়ালি ইলেক্টর, ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেড়া। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্মেট জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। নাম বিভ্রাটের ঠিক কারণটা কি তা খতিয়ে দেখছে প্রশাসন। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আরও এক বিএলওর মৃত্যুর অভিযোগ। মালদার কালিয়াচকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিএলও আনিকুল আলমের। সুজাপুরের 144 নম্বর পার্টের বিএলও ছিলেন। প্রথমবার হিয়ারিং এর পরও অবজারভেশন তালিকায় নাম ওঠে বিএলওর। তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন। বুধবার সকালেও ডাক্তার দেখানো হয়, এরপর এসআইআর সংক্রান্ত কাজে বিডিও অফিসে যান, আর সেখান থেকে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন। নার্সিংহোমে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এসআইআর এর ভয়ে মৃত্যুর অভিযোগ কমিশনের বিরুদ্ধে সরব মৃতের পরিবার। আমার মায়ের দুবার হার্টের সার্জারি করায়, হিপ জয়েন্ট অপারেশন করায়, তারপর ইউটেরাস টিউমার। আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে আবার বিএলওর কাজের প্রেশার। নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা, আমারও ছিল, আমার মায়েরও ছিল। এগুলো এক ধরনের আমাদের অত্যাচার করলাম বাবার উপরে। আমি এটাই চাইবো, আমার বাবা মারা গেছে, আপনাদের সকলের কাছে চাইবো যেন এরকম আর কোনো মা বাবা না মারা যায়। হঠাৎ কালকে 44 জনের নাম ফেরত আসে, তার মধ্যে ওনার নাম ছিল। এই যে এসআইআর এর চাপ, যিনি বিএলও ছিল, লোকের নাম বাদ পড়ে যাবে তার একটা টেনশন, পাড়ার লোককে কি জবাব দিবে তার একটা টেনশন, এবং নিজেরও নাম চলে এসছে এটাও একটা টেনশন, এই জন্যে মারা গেছে। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার মুর্শিদাবাদে জলঙ্গিতে, সেখানে এক বৃদ্ধার মৃত্যু। 28শে জানুয়ারি হিয়ারিং এর নোটিশ। হিয়ারিং এ হাজিরার পর থেকে আতঙ্ক, দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। কমিশনের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। ওই ভয় করেছিল, ভয় করে চড়ে চড়ে ধরে, ভাই যারা নিয়ে বসে থাকে, শুয়ে থাকে, শয় না, ঘুম নাই, খায় না, দায় না, খালি ওই করে বেড়ায়। এই অবস্থা, তাছাড়া কিছু না। সবসময় এসআইআরের চিন্তা, খালি ওই বই দেখবে, ওই দেখো, ওই দেখো আসতে আমাকে ধরতে বেড়ায়, ওই দেখো আসতে আমাকে ধরতে বেড়ায়, ওই দেখো ধরে নিয়ে যাবে, আমাকে কোনটি থুবে, আমি কোনটি থাকবো, আমি কোনটি তেল বিলিতে কোনটি দেবো, ভাই বোনকে ঠিক করে চলবে। আমি বুঝাই যে তুমি একলা ওই করবো, আমরা আছি, দুনিয়ার ভারতের মানুষ আছে, তুমি কেন ওই করছো, তুমি লক করো, চিন্তা করো না। স্কুলে খিচুড়ি আনতে যাই যে পারে না, এরকম ঘিরে চলে আসে, এরকম অবস্থা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে কি আরও দেরি হবে? এসআইআর এর 60 লক্ষ অভিযোগের নিষ্পত্তি এখনো বাকি। সময় কি সব অভিযোগের নিষ্পত্তি হবে? সংশয়ে খোদ রাজ্যের সিইও দফতর। 21শে ফেব্রুয়ারি অভিযোগের নিষ্পত্তির শেষ দিন। এখনো 5 লক্ষ নথি যাচাই করেননি ডিএমরা। 25 লক্ষ নথি এই ইআরওদের কাছে জমা রয়েছে। 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই হবে। তবে কি ফের বাড়বে সময়সীমা? সিইওর মন্তব্যে জল্পনা। ডিএমদের কাজে গতি বাড়ানোর নির্দেশ সিইও দফতরের। বিধানসভা ভোটে 200 আসনে প্রার্থী দেবে সিপিআইএম। রাজ্য কমিটির প্রথম দিনের বৈঠকে আলোচনা হয়েছে। 80% আসন ইতিমধ্যেই চূড়ান্ত করেছে সিপিআইএম। বাকি 20% আসনে শরিকি জট কাটাতে উদ্যোগ। আজ প্রতিকূল নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। বামেরা বরাবর প্রাসঙ্গিক। বামেদের বাদ দিয়ে যারা শূন্য শূন্য করছে তারা বুঝতে পারছে বামেরা প্রাসঙ্গিক এবং দারুণভাবে প্রাসঙ্গিক, এবং সেটা পরে আরো বুঝতে পারবেন। কিন্তু বাংলাটাকে বাঁচাতে হবে। আমাদের সবার কমিটমেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে। বাচ্চা ছেলে মেয়ে স্কুল কলেজ লেখাপড়া, কি হবে তাদের ভবিষ্যৎ? সিপিআইএম ছেড়ে বিস্ফোরক প্রতিকুর রহমান। দলে কোণঠাসার অভিযোগ। কথা না শোনায় 2 বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ। মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকুরের। সিপিআইএম ছেড়ে বিস্ফোরক প্রতিকুর রহমান। মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকুরের। সিপিআইএম ছেড়ে এবার কোন পথে প্রতিকুর রহমান? প্রতিকুরের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর জল্পনা। খুঁজছে সিপিআইএম।
দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফর্ড নেই। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো। আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি, তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না, ভয় পাচ্ছেন কেন? এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপে খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকূল রহমানে বসবার জন্য ওনার সময় হতে পারেন না। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে। আমার এখনও মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌমাছি কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য 2টো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। তাহলে কি পথের বাঁকে গিয়ে তৃণমূলেই যাবেন? জানি না, এখন সময় বলবে। প্রতিকূল ইস্যুতে ঘরে বাইরে চাপ, মুখ রক্ষার কৌশল খুঁজছে সিপিআইএম, চূড়ান্ত সিদ্ধান্ত দলেরই, বলছেন সুজন। অতীত, বর্তমান, ভবিষ্যতে কি আছে? প্রত্যেকটি মানুষ বর্তমান, ভবিষ্যৎ তার কিরকম সেটা অন্য কথা। একটা প্রতিকূলের একটা লাস্ট কমেন্ট বলছে, তিনি বলছেন যে প্রশ্ন করলেই দলের অন্দরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেই কোণঠাসা হয়ে যেতে হবে। আচ্ছা, মহা মুশকিল। প্রতিকূলের কাছ থেকে কিছু শুনে আপনি আমার কাছে উত্তর নেবেন কেন? প্রতিকূলের কাছ থেকে নিন। আমাদের যদি উত্তর দেওয়ার কিছু থাকে আমরা যথারীতি ডেকে বলব। বিশ্বমঞ্চে আবারও বাংলার সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুর চাল। এই 3 ধরনের চালকে ফুড অ্যান্ড কালচার হেরিটেজের স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। তাদের স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্প। সুস্বাদু চাল গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুর, এই 3 চালকে হেরিটেজ স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। রাজ্য সরকারের মাটির সৃষ্টি প্রকল্প পেয়েছে হেরিটেজ স্বীকৃতি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে প্রচুর গোবিন্দভোগ চাল উৎপাদন হয়। এই চাল জিআই স্বীকৃতি পেয়েছে আগেই, এবার পেল রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড কালচার হেরিটেজের স্বীকৃতি। এবারে আমাদের এই চাল, গোবিন্দভোগ চাল, আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পেল। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বাজার, এমনিতে জিআইয়ের ফলে বাজার ছিলই, এবং আরো বেশি করে সেটা বাজার আমাদের তৈরি হবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, রায়দিঘি, কুলপি এই সব জায়গায় উৎপাদিত হয় কনকচুর। এই কনকচুর চাল থেকে তৈরি হয় সুস্বাদু মোয়া। এবার সেই চালই পেল হেরিটেজ তকমা। স্বীকৃতি পাওয়ার ফলে কি হবে, মানে এর প্রচার এবং পরিচিতি অনেক অনেক বেড়ে যাবে। আমি এই যে মহাবেশী হিসেবে বলতে পারি এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এর জন্য মরও কদরা বিশ্বের দরবারে বাড়বে। উত্তর দিনাজপুরের তুলাইপাঞ্জি চাল স্বাদে গন্ধে মন ভরে যায়। এই চালও আগেই জিআই তকমা পেয়েছে, এবার হেরিটেজ স্বীকৃতি দিল রাষ্ট্রসংঘ। জেলাবাসী হিসেবে আমাদের তুলাইপাঞ্জি চাল আমাদের জেলার গর্ব, এবং আজকে যে স্বীকৃতি পেল বিশ্বের বাজারে, তাতে করে কৃষক উপকৃত হবে, আমাদের জেলার যারা চাল ব্যবসা করছে তারাও উপকৃত হবে। নিঃসন্দেহে এটা আমাদের অর্থনীতিতে একটা নতুন গতি প্রদান। নিউজ 18 বাংলা।